সাগরের ঢেউ এখানে অত্যন্ত মনোরম দৃষ্টিতে দেখতে পাওয়া যায়। সামনে এদিকে মধ্যে যাওয়ার প্রবেশ পথ। একসময় এখানে ইংরেজরা তাদের যেন অমূল্য সময় অতিবাহিত করে গেছে এবং তারা প্রথম এই দ্বীপে এসেই পদার্পণ করেছিলেন এবং এখান থেকেই তারা দ্বীপের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে গিয়েছিল। সমস্ত দ্বীপ জুড়ে তাদের সেই নিদর্শন এখনো চোখে পড়ে। এই দ্বীপের একটা ম্যাপ এখানে দেওয়া আছে। হরিণরাও মনের আনন্দে এখানে ঘোরাফেরা করে বেড়ায়। কেউ তাদের বিরক্ত করে না। সমস্ত হরিণ মনের আনন্দে এখানে ঘোরাফেরা করে বেড়াচ্ছে। কোনো হরিণ বিশ্রাম করছে, আবার এ হরিণ ঘুরে ঘুরে ঘাস লতা পাতা খাওয়ার চেষ্টা করছে। এমন মনোমুগ্ধকর দৃশ্য কেবলমাত্র এই রস আইল্যান্ড বা নেতাজি সুভাষচন্দ্র বোস দ্বীপে না আসতে পারে কখনোই এত কাছ থেকে এ বন্য প্রাণীদের দেখা যায় না। হরিণটাও এখানে নিরাপদে বিশ্রাম করে চলেছে। বিশাল আয়তন শিং তার মাথার সৌন্দর্যকে অতুলনীয়ভাবে এখানে দেখা যাচ্ছে। ছোট বড় নানা আকৃতির হরিণ এখানে আসলে পরে দেখা যায়।
ইংরেজরা যে সমস্ত বিল্ডিং নির্মাণ করেছিল আজ তা ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে। সেই ভাঙাচোরা নিদর্শনও এখানে আসলে পরে দেখা যায়। চারিদিকেই হরিণ, খুব কাছে আসলেও এ হরিণ কখনো ভীত সন্ত্রস্ত হয়ে যায় না এবং হরিণের মাথায় হাত রাখলেও নিবিড়ভাবে তারা চুপচাপ বসে থাকে। এমন নিরীহ প্রাণী কখনোই এত কাছ থেকে স্পর্শ করা সম্ভব না যদি এই দ্বীপে না আসা যায়। এখানে ঘাস, লতা পাতা যা কিছুই এরা পায় তাই তারা সাদরে গ্রহণ করে। খাবার দাবারেরও ব্যবস্থা হয়তো করে থাকে। সুন্দর বন্য প্রাণী, তারা এখানে তাদের নিরাপদ জীবন অতিবাহিত করে চলেছে। এখান থেকে সাগরেরও অতুলনীয় দৃশ্য দেখা যায়। আমাদের জলদান এই দ্বীপে ভ্রমণ করবার অনুমতি দিল এবং ঠিক 1 ঘন্টা পরেই আবার আমাদের ফেরার পালা। তার মধ্যে যতটুক সম্ভব এমন বিরল দৃশ্য দেখানোর চেষ্টা করা হলো। হরিণের পায়ের ছাপ, কাঠবিড়ালির ছুটোছুটি, হরিণটাও যেন অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। একটা শিং কোনো দুর্ঘটনায় হয়তো ভেঙে গেছে, আরেকটা শিং নিয়েই সে রাজার মতো এখানে বসে আছে। সামনে ভ্রমণ করাবার জন্য এয়ারপোর্টে আশেপাশে যে সমস্ত গাড়ি দেখা যায় এখানেও ঠিক তেমনি গাড়ির ব্যবস্থা করা আছে। ভ্রমণকারীরা এই সমস্ত গাড়িতে চড়ে সমস্ত দ্বীপ পরিভ্রমণ করে আসে। কত করে নেবে?
500 টাকা করে এই যানবাহনে। टिकट माना नहीं, क्या कहते हैं बोलने से ना, रिटर्न में कोई भी गाड़ी वाला को ये दिखाएगा आपको बैठा दे। अच्छा, कोई भी गाड़ी वाला को दिखाना। अब तो ভেরি নাইস। আমাদের ড্রাইভারও সঙ্গে সঙ্গেই গাড়ি ছেড়ে দিল সমস্ত দ্বীপ ঘুরিয়ে দেখানোর জন্য। ये जो बोर्ड है देखिए, ये गाड़ी जो है अभी ओल्ड जेटी में, ये आपको लेके जाएगा ये आइलैंड का ऊपर 8 पॉइंट हाईएस्ट पॉइंट, ठीक है। 20-25 मिनट का राइड है, मतलब 40 मिनट का राइड रहेगा। आपको यहाँ से पूरा ब्रेकिंग करके घुमा के लेके जाएगी ऊपर। हाँ हाँ ऊपर में एक लाइट हाउस है, वहाँ टाइम देगा फोटोग्राफी के लिए। फिर आपका टाइम जितना समय हो जाएगा, फिर आप वापस आके कोई भी गाड़ी में टिकट दिखाएगा आपको बचेगा, ठीक है। गाड़ी ऊपर रहेगा, कोई नहीं रहेगा, हम रहेगा, ठीक है। हाँ 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 और हम थोड़ा यहाँ से बताते हुए भी जाएगा आइलैंड के बारे में, हाँ सुनते जाएंगे। ये आइलैंड का पहला नाम था रोस आइलैंड, हाँ जो डैनियल रोस के नाम से, ब्रिटिश सर्वेयर के नाम से रखा गया। 2018 में नरेंद्र मोदी जी ने नाम चेंज कर दिया गया, नेताजी सुभाष चंद्र बोस जी। हाँ ये लेफ्ट साइड देखिए, ये थे प्रिंटिंग प्रेस, हाँ उसके बगल है पावर हाउस, और उसके पीछे है एक स्विमिंग पूल। ভাঙাচোরা বিল্ডিং। हाँ, swimming pool। और ये काला वाला जो है ना, राउंड वाला, আজকে বট ये ব্রিককে था बॉयलर। আচ্ছাদন করে দিয়েছে सी वाटर को फिल्टर करके पीने का पानी यूज करता था वो। ইংরেজদের বানানো সেই हाँ, ब्रिटिश के टाइम। ये বিল্ডিং। व्हाइट वाला ये बेकरी था। अभी नाइट में शो होता है लाइट एंड साउंड, ये होता है इवनिंग 5:30 को, शाम को 5:30 बजे। लेकिन ये भी कुछ टेक्निकली इशू का वजह से फिलहाल अभी बंद है, 7 महीने से बंद है। और ये लेफ्ट साइड में ये था सप्लाई ऑफिसर का ऑफिस और उनका रेजिडेंस है, कर्नल एडिसन के निवास। उसके ठीक सामने देखिए राइट साइड में ये जो मैदान है, ये पूरा टेनिस कोर्ट थे, बाद में पेड़ लगा दिया टेनिस ग्राउंड। और ये राइट साइड देखिए कुछ जगह स्टेप्स है, ये पूरा लंबाई में मार्केट होता था वो उस समय। थोड़ा बहुत बचा हुआ था, लेकिन क्या 2004 में जब सुनामी हुआ, उस समय ही पूरा बह गया। सुनामी के काफी जोरदार सुनामी आया था ना जी। हाँ, 26 दिसंबर। और ये लेफ्ट की जो सीढ़ियाँ हैं, ऊपर में पूरा सेक्रेटरीट सचिवालय, ये सब खंडर हो गए। इंग्रेजদের खंडर होने का मेन कारण है सेकंड সময় वर्ल्ड वॉर, এখানে বড় বড় বিল্ডিং जो ছিল। जापानीज ने बॉम्बिंग किया था। 1942 से 45 यहाँ जापान थे 3 साल। हाँ, 3 साल यहाँ जापान कब्जा किया हुआ। और ये राइट से देखिए क्लब हाउस थे, सबॉर्डिनेट क्लब। इसमें होते थे ताश रूम, बार रूम, डांस रूम, ये सब हुआ करते। बाकी ये शोरूम जैसा किचन वगैरह जैसा बना हुआ। यहीं से पूरा जेल कंट्रोल करता था वो उस समय, ये कैपिटल था, यहीं से पूरा जेल कंट्रोल करता। सामने जो दिख रहा है ना, ये था चर्च, प्रेस्बिटेरियन चर्च। ये बनाया गया 1840 में, 1840। और अंडमान में ब्रिटिशर्स ने 3 जेल बनाया था। पहला जेल था वाइपर आइलैंड, सेकंड जेल था रॉस आइलैंड, थर्ड जेल जो है सेल्यूलर जेल। सेकंड जेल जो है ये लेफ्ट साइड वाली, ये 20-25 लोगों का जेल था, जो यहाँ में काम करा के उनको कैद करके यहीं बंद करके रख देते। और ये आइलैंड पहले 200 एकड़ में फैला हुआ था, अभी है 70 एकड़ हाँ हाँ सिर्फ। हाँ, 130 एकड़ पूरा पानी में चले गए। पानी में जाने का कारण है
जब सेकेंड वर्ल्ड वॉर वो उस समय गैट्सविक आया था 1941 में हाँ और उसके बाद 2004 में सुनामी के कारण वैसा ही इधर लिखा है और ये राइट से देखिए ये कमिश्नर बंगला थे अब खाली सीढ़ियाँ बचा हुआ है जो बॉम्बिंग में ही काफी खाली सीढ़ी पहले कमिश्नर बंगला हुआ करता था वैसा होता था और ये लेफ्ट साइड में ये पहले आरसी चर्च है रोमन कैथोलिक चर्च अभी इसको रेनोवेट करके पावर हाउस बना कोई या है इसमें हाँ अभी ये आइलैंड के लिए पावर सप्लाई यहीं से हो रहा है डीजल जनरेटर वैसे तो पूरा अंडमान में डीजल से ही पावर सप्लाई हो रहा है ये भी हाँ नारियल पेड़ मैक्सिमम ताल पेड़ दिखाई ये देता तो बहुत है नारियल है और ताड़ है हाँ हाँ ताड़ है जंगली ताड़ है इसमें क्या फल नहीं होता अच्छा जंगली है हाँ मैंने फल हो गया तो किने होते ना हो बड़ बड़ जा এগুলো জঙ্গলি গাছ ये आइलैंड एक खासियत क्या है उनसे इंडिया का पहला फ्लैग यही में लहराया था 1943 में नेताजी सुभाष चंद्र बोस आजादी फौज जब हुआ था वो सब ये लेफ्ट साइड में ये मेस होता था ब्रिटिश सोल्जर्स अच्छा मेस में मेस और यहाँ से पूरे डिफेंस एरिया जो अभी इंडियन नेवी कंट्रोल करता है उनका रडार लगा हुआ है देखभाल के लिए नेवी वाले रहते हैं इधर में नेवी वाले अभी रहते हैं 2 लोग ये राइट से देखिए ग्रुप बैरक है ब्रिटिश सोल्जर्स के बैरक ये जो है इंडियन ने भी थोड़ा मेंटेन किया हुआ है इसीलिए ठीक दिख रहा है वैसे पूरा लंबाई है यहाँ से लेके पूरे लास्ट तक ये बैरक ये पूरा का पूरा एक ही बिल्डिंग ये रेनोवेट किया हुआ है और ये ओरिजिनल स्ट्रक्चर पूरा पहले रहता था 165 सोल्जर और सामने जो गाड़ी खड़े है नेवल कोस्टल बैटरी लिखा हुआ है उधर में आपको ड्रॉप करेगा नीचे व्यू है लाइट हाउस जो ये आइलैंड का सबसे बेस्ट व्यू पॉइंट हाँ आप जाके घूम के आराम से फोटोग्राफी करके आपका बोट का टाइम से पहले आ जाइए आने के बाद में ये गाड़ी रहेगा या कोई भी गाड़ी रहेगी आप वो टिकट दिखा देना फिर उसके बाद आपको गाड़ी ठीक है टिकट को घुमाना नहीं टिकट से पास কথা বলতে বলতেই আমরা রস আইল্যান্ডের শেষ সীমানায় পৌঁছে গেছি 4 নম্বরের স্টিকার লাগানো আছে ওই স্টিকারটা নিয়ে এটা লাগিয়ে দাও তো यहाँ से चलो नामो नीचे लाइट हाउस है ना हाँ हाँ, नामो जाके घूम के आओ। এখান থেকেই উঁচু পাহাড় এখান থেকে নিচের দৃশ্যও খুব সুন্দরভাবে দেখা যায় সাগরের দৃশ্য ইংরেজদের আমলে তৈরি বিভিন্ন রকম ঘর বাড়ি গাছপালা সব কিছুই এখান থেকে চমৎকারভাবে দৃশ্যমান হয় অনেকেই ঘুরে ফিরে চলে এসেছে ও ফার্স্ট পার্টি আমরা চেষ্টা করছি
নির্দিষ্ট দিকে বা জায়গায় भाई फर्स्ट पार्टी आ जाओ फर्स्ट पार्टी যাওয়ার জন্য এখান এই অবধি নাকি এই অবধি না না এই যে সিঁড়ি আছে না ওই লাইটটা দাও হ্যাঁ দাও। দেখে আসো আমি দেখছি সুন্দর হরিণ লাইটটাও গেছে তাল গাছ চমৎকার দৃশ্য এখান থেকে দেখা যাচ্ছে সাগরের অতুলনীয় দৃশ্য সবকিছুই এখান থেকে বড় অদ্ভুত ভাবে দেখা যায় এমন অতুলনীয় দৃশ্য এই দ্বীপে আসতে পরেই কাছ থেকে দেখা যায় বহু সিঁড়ি অতিক্রম করে তবেই এই রস আইল্যান্ডের বা নেতাজি সুভাষচন্দ্র বোস দ্বীপের লাইট হাউসের কাছাকাছি যাওয়া যায় যেদিকেই তাকাই খালি তাল গাছ এবং এই তাল গাছে পরিপূর্ণ হয়ে আছে এখান থেকে পরিষ্কারভাবে দেখা যায় এখানকার লাইট হাউস যেখানে অনেক পর্যটক পৌঁছে গেছে সাগরের ঢেউ অত্যন্ত সুন্দরভাবে এখান থেকে দেখা যায় ঢেউগুলো ভেঙে ভেঙে পড়ছে লাইট হাউসের চারিদিকে জাহাজে বা বোটে যাত্রা করবার সময়ও দূর থেকে এই লাইট হাউসকে দেখা যায় এমন অতুলনীয় দৃশ্য যে কোনো মানুষের হৃদয়কে আকৃষ্ট করে তোলে ক্ষণিকের জন্য নয় দীর্ঘক্ষণ যেন সে এখানে আসতে পড়ে তাকিয়ে থাকে এমন চমৎকার দৃশ্যের দিকে চারিদিকে ঢেউগুলো ভেঙে ভেঙে পড়ছে যে কোনো মানুষ আনন্দের সাথেও জায়গাটা ঘুরে ফিরে আসছে সুন্দর ঘাট বাঁধানো রাস্তা তৈরি করে দিয়েছে এখানে এতক্ষণ ঘোরাফেরা করার পরে আমাদের গাড়িটা নিচে পৌঁছে দেওয়ার জন্য যাত্রা করছে এখানে একজন কুলপিওয়ালা আইসক্রিম বিক্রয় করছে
অসাধারণ দৃশ্য, গাছপালার দৃশ্য চমৎকারভাবে এখান থেকে দেখা যায়। এক সময় এখানে ইংরেজদের বিশাল সম অট্টালিকা ছিল, আজ মাটির সাথে মিশে গেছে, কিন্তু কিছু কিছু ভাঙাচোরা নিদর্শন এখনো চোখে পড়ছে। সামনে কিছু ভাঙা দেওয়াল এখনো পর্যন্ত দেখা যাচ্ছে। সেই ইংরেজ আমলে তৈরি। সমস্ত দ্বীপ জুড়ে জঙ্গলি তাল গাছ পরিপূর্ণ হয়ে গেছে। ভাঙাচোরা ঘর বাড়ি সেই ব্রিটিশ আমলের নিদর্শনকে মনে করিয়ে দিচ্ছে। नहीं, ये यहाँ तक का मेन चौड़ा रोड है, उसका आगे पत्थर भाइयों। हाँ पैदल, पैदल वो भी ज़्यादा दूर नहीं है, थोड़ा दूर तक जा सकता हूँ। उसका आगे में आपको रास्ता सही नहीं रहेगा, ऐसा फुटपाथ नहीं रहेगा। हाँ तक এই সমস্ত স্থানে ইংরেজদের বড় বড় বিল্ডিং, বাজার, সব কিছু এখানে ভরপুর হয়েছিল। আজ সব কিছুই মাটির সাথে মিশে গেছে, গাছপালায় পরিপূর্ণ হয়ে গেছে চারিদিকে। ইটের পথটা এখনো পর্যন্ত সেই আমলে শান্তি ভঙ্গ করে চলে যায়। आगे বিল্ডিং এখনো কত অবস্থায় হয়ে গেছে, এটাও সেই ইংরেজ আমলে। जैसे काम है आप दिखा देगा। इधर ही या और था হরিণের ঝাঁক।
যাত্রা শুরু হয়েছিল আবার ঠিক এখানেই আমাদের নামিয়ে দেবে। चले जाओ। ওই মহিলা वो बच्चा मेरा लकड़ी अलमारी है ना, तो बगल में देखो वो वाला एग्रीकल्चर का बच्चा है, বাগানো একটা नारियल है उसमें, तो अंदर में জায়গা এখনো অক্ষত বিক্রি কেন্দ্র। অবস্থায় আছে। बेकरी গাছের তাই না? हाँ ये है ना आप लोग जाने का बोर्ड। চমৎকার হরিণগুলো যেন যাবার সময় অভিনন্দন জানিয়ে যাচ্ছে। হরিণদের জল এবং অন্যান্য খাবার পরিবেশন করে চলেছে এই মহিলা, দীর্ঘদিন ধরে সেবা প্রদান করে চলেছে। এখান থেকে আবার আমাদের ফেরার পালা শুরু হবে। সুন্দর হরিণ মহিলাই দেখভাল করছে। খানা आप कितना दिन से ये काम कर रहा है? 50 साल 50 साल। ये जो खाना पीना दे रहा है ये कि आप अपना से? अच्छा। এই মহিলাই সমস্ত হরিণের খাবার দাবার নিজের থেকেই পরিবেশন করে থাকে। রস আইল্যান্ডের একটা বাড়তি সৌন্দর্য হলো এই হরিণ। কেবলমাত্র এখানকার প্রাকৃতিক সৌন্দর্য নয়, এখানের এই হরিণ এটাও একটা অতুলনীয় সৌন্দর্য, যা কিনা এত কাছ থেকে দেখা যায়, স্পর্শ করা যায়। কিছু যাত্রী সামনের জলযানে উঠে গেছে, আর কিছু অপেক্ষা করে আছে। সাগরের ঢেউগুলো উত্তাল তরঙ্গে দেওয়ালে এসে আছড়ে পড়ছে।
কিছু জলযান একটু দূরেই অপেক্ষা করে আছে। রস আইল্যান্ডে বেড়াতে আসলে পরে কেবলমাত্র যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা নয়, পুরনো ইতিহাস এর মধ্যে লুকিয়ে আছে। সেই ইংরেজ আমলের থেকে শুরু করে মাঝখানে 3 বছর জাপানিরাও যে এখানে অবস্থান করেছিল, সেই ইতিহাস এখানে আসলে পরে লক্ষ্য করা যায়। চারিদিকে সাগরের পাশে যে ঘাট বাঁধানো স্থানগুলো দেখতে পাচ্ছি, এই সবটাই সেই জাপানিরাই তৈরি করে গেছে, যা কিনা এখনও কংক্রিট অবস্থায় এখানে অবস্থান করে আছে। সাগরের এতদিনের যে আঘাত, সব কিছু সহ্য করেও সাগরের পাশে সেই জাপানিদের সময় নির্মিত পাথরের এই দেওয়াল সাগরের মধ্যে এখনো অটুট অবস্থায় আছে। এই জাপানি বাংকার, এখান থেকেই তারা শত্রুদের উপরে নজর রাখত। সব কিছুই তারা নিজের হাতে, নিজের দেশ মনে করে সব কিছু নির্মাণ করেছিল। এবং সমস্ত আন্দামান একসময় তাদের অধীনস্থ হয়েছিল, তখন ইংরেজরা এখান থেকে বিতাড়িত হয়ে গিয়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত সেই জাপানে হিরোশিমা এবং নাগাসাকিতে পারমাণবিক বোমা বিস্ফোরণের পরে 1942 সালের পরপরই সমস্ত জাপানি এখান থেকে একদিনেই তারা তাদের দেশে দিকে প্রস্থান করে, এবং সেই সুযোগেই ইংরেজরা আবার এই স্থান দখল করে নেয়। জাপানিরা আর কখনো ফিরে আসার সুযোগ পায়নি, তাই আবার ইংরেজদের দখলে চলে যায়। কিন্তু জাপানিদের সেই নিদর্শন পরিপূর্ণভাবে এখনো এখানে আসলে পরেই দেখা যায়। এমন সুন্দর চমৎকার সেই বাংকার, এখানে জাপানিদের সময় একটা কামানো ছিল এখানে, কিন্তু সেটা কোনো কারণবশত সরিয়ে ফেলেছে এখান থেকে। মহিলার অতুলনীয় ত্যাগ এতগুলো হরিণকে যেন বাঁচিয়ে রেখেছে এই ছোট্ট দ্বীপের মধ্যে। এখান থেকে সাগরের অতুলনীয় দৃশ্য, জাপানিদের সময় বা তারও আগে ইংরেজদের সময় লাগানো সেই গাছপালা, নারকেল গাছ, সব কিছু এখান থেকে চমৎকারভাবে দেখা যায়।
সাগরের ঢেউ যখন ধূসর বালুকার চরে আছড়ে পড়ে দেখা যায় মনোরম দৃশ্য। জাপানিদের হাতে নির্মিত এই ঘাটগুলো মাঝে মধ্যে ভেঙে গেছে প্রবল ঢেউয়ের তাড়নায়। সেই দীর্ঘদিন ধরে তবুও একইভাবে সমস্ত আঘাত সহ্য করে দাঁড়িয়ে আছে। এই দ্বীপের কতই না দৃশ্য এই সাগর স্বচক্ষে অবলোকন করেছে। এখানকার ঘটনা বলি, এ সমস্ত গাছপালা, পুরনো ইট সব কিছুই যেন সাক্ষ্য বহন করে চলেছে সেই যুগ যুগ ধরে। যে সমস্ত পর্যটক আন্দামানে বেড়াতে আসেন এবং পোর্ট ব্লেয়ার থেকে তারা অনেকেই এই রস আইল্যান্ড বা নেতাজি সুভাষচন্দ্র থেকে বেড়াতে আসেন এবং এখানকার অতুলনীয় সৌন্দর্য দেখে তারা অবশ্যই অভিভূত হয়ে পড়ে। এখান থেকে পোর্ট ব্লেয়ার শহর পরিষ্কার দেখা যায়। ক্ষণিকের এই যাত্রা যেন একটা আনন্দের ভান্ডার সঙ্গে করে নিয়ে আসে। প্রবল জলোচ্ছ্বাস, শত শত পর্যটককে যেন স্বাগত জানিয়ে যাচ্ছে। সাদা সাদা ঢেউগুলো যেভাবে ভেঙে পড়ছে এবং সৌন্দর্যের একটা ভান্ডার যেন এখানে বারবার দৃশ্যমান হয়ে উঠছে। হরিণটার শিং ভেঙে গেছে। যে হরিণটা মাথা উঁচু করে তার শিংটা বাগিয়ে ধরছে। চলো ডাক এসে আমাদের সময় 1 ঘন্টা পরিপূর্ণ হয়ে গেছে, তাই আমাদের যাত্রা শুরু হবে। ফেরার যাত্রা এখনই শুরু হবে এবং অল্প সময়ের মধ্যে আমরা পৌঁছে যাব নির্দিষ্ট স্থানে। ফেরার সময় উঁচু সিঁড়ি এবং উত্তাল ঢেউয়ের মধ্য দিয়ে
সতর্কভাবেই এখান থেকে যাত্রা করতে হচ্ছে। ফেরিটা যেন নৃত্য করে চলেছে, ভূমিকম্পের মতো ওঠানামা করছে।